সংবিধান সংস্কার নিয়ে কথা বললি কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিসমিল্লাহটা থাকবে, আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে, ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি সমান। আমি স্যার আপনাকে পড়তেছিলাম, আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 25 ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম আছে, তাতে তো মানে ইসলাম নয়, ধর্ম, যে কোনো ধর্ম যে আছে। কোনো ধর্ম, সরি ইসলাম না, মানে ধর্ম আছে। স্যার এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কিরকম দেখেন? বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম, যদি আমরা ধর্মনিরপেক্ষতা নাও রাখি, যদি সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদায় যাই, তাহলে স্যার এটা কিরকম, মানে কি কি চেঞ্জ করা দরকার? বা দেখুন, আমি যে মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি, যে রাষ্ট্র ধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয়, গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং চার্চ আছে, যেগুলো অফিসিয়াল চার্চ বলা হচ্ছে। সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে। ফলে রাষ্ট্রধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে। এখানে ধর্মের বিভাজন, মানে পার্থক্য আছে, এবং এথনিসিটির পার্থক্য আছে। তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট, সকলের অধিকার, সেটা ধর্মের কারণে এই কারণ না, সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে আপনাকে। সেই জায়গাটা আমাদের বরঞ্চ বিবেচনা করা দরকার। ওকে স্যার, এই প্রসঙ্গে সরি 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 স্যার, আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা, এটাও একটু ছোট করে একটু জানিয়ে নিতে চাই স্যার। বাংলাদেশে যে 53-54 বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল, এইটা কি স্যার মানে স্বাভাবিক, মানে এরকমই হওয়ার কথা ছিল? মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা, আহ, মানে এক এক জায়গায় তো এক এক রকম, মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম, মানে মানে এইটা কি স্যার আপনি কিরকম দেখেন যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম না, জায়গায় চলে আসলো স্যার? না, 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 প্রথম কথাটা বলি, সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা তো ভুল, নির্বিচার, মানে এতে ভুল। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নয়। অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন। কারণ ধর্মনিরপেক্ষ মানে কি, রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ, ব্যাখ্যা নাই। এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয়। ঊনবিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল, কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে, যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয়। এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো, কিন্তু মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল। কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল, তারা এটা এস্টাবলিশ করেছেন, তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে, ভুল অনুবাদ, তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা জাতি। তো এটা হচ্ছে একটা দিক। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন, সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই। এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ওকে, ধরনের কথাবার্তা। এখন আমি খালিদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে। এখন বললে আপনি কি করবে? কিছু কিছু করার তো নেই, না করতে তো পারবেন না, কিছু করার তাই নেই না? স্যার। না, কিছু করার নাই আর কি স্যার। আহ, এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না, মানে আমি এটা আর কিভাবে বলবো, যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি, বাংলা ভাষায় বলার লোক না, তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের, আমি এখন যে দেশটাতে আছি স্যার, এই দেশে তো স্যার এইরকমটা হয় না। হ্যাঁ, রেসিজম থাকবে, নানা ধরনের নানা কিছু থাকবে, আবার উল্টা রেসিজমও থাকবে। মানে এই দেশে আইসা আমি অনেক লোক, আমি অন্তত 2জন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য, অন্তত 2জন লোককে এরকম জানি। তো ওরা তো সংখ্যা গুরু না, কিন্তু তারা একটা সুবিধা, এগুলি থাকবে। কিন্তু যারা আসলে
সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই, তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে, যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করে, মানে যারা আমরা সংখ্যা গুরু আসি তাদের তো সংবিধানে কি লেখা থাকলো, বিসমিল্লাহ থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো আমাদের কিছু যায় আসে না, বিকজ আমরা পাওয়ারফুল এখানে। কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে প্রথম সমস্যা বা আপনার ঝামেলা কাছে হয়। কেন এই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে? এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে জি স্যার। সেটা কি খুব খুব প্রোটেক্ট করেছে? একটুও সেকুলারিজম না, তো আছে, একটুও না, করে নাই তো, একটুও না, তাই না? একটুও তাহলে না। সংবিধানে সেকুলারিজম রাখলেই প্রোটেক্টেড হয়ে যাবে, এটা আপনার মনে হচ্ছে কেন? গত 52 বছর অন্তত পক্ষে ধরুন আর কিছু বাদ দেন, হুম। এই যে 2011 সালে সংবিধান চেঞ্জ করে সেকুলারিজম রিটার্ন করা হচ্ছে, 11 সালের পরে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন হয় নাই? অনেক বেশি হয়েছে, সবচেয়ে অনেক আমার বেশি মনে হয় হয়েছে, এই দশকে সবচেয়ে বেশি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এর সঙ্গে আসলে সেকুলারিজমের সম্পর্ক নেই, ধর্মেরও সম্পর্ক নেই, এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্কটা আছে। সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা? যার পলিটিক্যাল কানেকশন আছে। তো গত 10 বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল? নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের খুব পাওয়ারটা ছিল। রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্রভাবে আওয়ামী লীগ, তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল। সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বেশি হচ্ছে, আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা, তাহলে কি ছিল না বলেন তো? ছিল না যেটা, সেটা হচ্ছে ন্যায় বিচার নাগরিকের অধিকার ছিল। এবং নাগরিক অধিকারের ন্যায় বিচার ছিল ছিল না। না যেটা, সেটা গণতন্ত্র ছিল না। ছিল না যেটা, সেটা মানবিক মর্যাদা ছিল না। রাইট। সামাজিক সুবিচার ছিল না। তাহলে আসেন, আমরা ওই জায়গায় কথাটা বলি যে বিষয়টা হচ্ছে যে মাইনরিটি, এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না, এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম। রাইট। আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে। মানে অধ্যাপকদের সাথে কথা বলা বিপদ হচ্ছে এই, খালেদ। অর্জুন আপাদুরায়ের একটা বই আছে, স্মল অফ ফিয়ার, ফিয়ার অফ স্মল নাম্বারস। রাইট। ওইটা ওইটা মানে আমরা করতে পারি সকলে রাইট। মিলে। কারণ সব জায়গায় দেখেন, খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, তাই না? কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি? মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইলো ওই হইলো, তাই না? পাকিস্তানে যান, স্যার, খ্রিস্টান স্যার এইটা সম্প্রদায় তো মনে হয় মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশে হিন্দুদের যত ভয় না পায়, এটা তো মনে হয় সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয়। মানে এটা একটা পপুলিস্টিয়া না, যে মানে ধরেন বিজেপি কিসের দিক যত থেকে বেশি না, এই হিন্দু হিন্দু ভীতিটা যে করে। তৈরি করা হয়, খালি এই ভীতিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। জি। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ জমি টমি হারিয়েছে। ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, রাইট। জমি দখল করতে পারবেন না, বাড়ি থেকে তারা দিতে পারবেন না। সেসব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাইট। রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে, এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না, নিউ ইয়র্কে বসে, তো ওইখানে রাষ্ট্র কি করে? চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে। আবার ওই যে দেখুন, মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি এবং উল্লেখ এবং করেছেন, এবং সব কালো লোককে এবং কেউ প্রোটেক্ট কেউ করে না। মৌরিকীয়ও আছে স্যার। হ্যাঁ, মানে তো এই এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা, সেকুলারিজম ইনসার্ট টিনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা।